মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগনের সাথে আছি আমি নুসরাত জারিন এবং আমার সাথে আছেন ভীষণ ভালোবাসার এবং ভীষণ পরিচিত দুইজন মানুষ আছেন মৌসুমী হামিদ এবং আছেন মোস্তাফিজুর নূর ইমরান। দুইজনকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক, তোমাকে ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? লেডিস ফার্স্ট থেকে শুরু করি। আপু কেমন আছো? খুবই ভালো, বেশ ভালো। ঈদের সময় ভালো তো থাকতেই হবে। নিঃসন্দেহে। তোমাকে আজকে একদম দেখে এত দারুণ লাগছে। তাই? পুরো রেড উইথ আওয়ার ব্যাকগ্রাউন্ড এন্ড এভরিথিং। ইউ আর লুকিং সো বিউটিফুল। হ্যাঁ, আমি মনে ডিভিসির সাথে একটু ওদের কালারের সাথে ম্যাচিং করে এটা কি ইচ্ছা করে করেছো? রেড পরে আসছি আর কি। হ্যাঁ, ব্র্যান্ড কালার পরতে হবে না? আরে নাইস নাইস নাইস। সো ঈদ কেমন কাটলো? কোথায় করেছো এবার? ঢাকাতেই নাকি? ঢাকাতেই। এবার ঢাকাতেই করছি, বহুদিন পর ঢাকাতেই ঈদ করলাম। সো ভাইয়া এবার ঈদ আসলে কেমন গেল? কোথায় করলে? বড় হওয়ার পরে ঈদ কার কার ভালো গেছে আমি ওইটাও জানতে চাই আসলে। এত দারুণ একটা প্রশ্ন কিভাবে করতে পারে? জানতে চাই, আমি এখন জানতে কি চাই। ঈদ আসলে ঈদের মতো আছে? ঈদ তো ঈদের মতোই থাকে। মানে ওইটা তো কোথায় যেন আমাদের কোনো কিছু হারিয়ে গেছে এমন কি মনে হয়? হারিয়ে গেছে হয়তো বা এখন যারা ছোট ওদের জন্য হয়তো বা ঈদটা এখনো ভালো। হ্যাঁ, কিন্তু একটা সার্টেন টাইমের পরে ঈদটা আর ওই পরিমাণ ভালো, ওই পরিমাণ আনন্দ, ওই পরিমাণ মজায় থাকে না, কারণ তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে অনেকগুলো প্রেসার চলে আসে। একদমই। আচ্ছা ইমরান ভাই, যদি প্রশ্ন করা হয় যে ঠিক কোন কোন জিনিসগুলো মিস করে থাকেন বড় হয়ে, তাহলে কোন জিনিসগুলো আসবে? অনেক কিছু, মানে এটার লিস্ট অনেক লম্বা। আমি তো পুরোটাই মিস করি, আসলেই তাই। যেটা বললাম পুরোটাই মিস করি একদম। মানে এখন শুধুমাত্র যে মানে হয় না বাবা মাকে সালাম করতেছি, এইটুকুই হয়তো বা এখনো আছে জীবনে আর কি। সেটার জন্য আমি ব্লেসড আর কি, এইটুকুই আছে। কিন্তু এছাড়া আগের যে আনন্দটা ভেতর থেকে আসতো এবং আগের থেকেই মানে কয়েকদিন আগে থেকেই যে ঈদ অমুক তারিখে, ঈদ অমুক তারিখে, ঈদ অমুক সেই যে তারিখে, একটা আমেজ, প্রিপারেশন নিতাম। বা ধরো আমি তো তালায়, ধরো আমাদের গ্রামের বাড়িতে আমাদের যে ঈদগাহ, আমাদের নিজেদের ঈদগাহ, তো কিন্তু ঈদগাহ সাজাইতাম কিন্তু আমরাই, বাচ্চারা মিলে, সব কাজিনরা মিলে, ধরো ওই যে ইয়ে দিয়ে বেঁধে আমরাই করতাম। কিন্তু সকালবেলা উঠে, ঈদের দিন ভোরবেলা উঠে আগে ঈদগাহ সাজানোর পর তারপরে আমরা গোসল টোসল করে হয়তো রেডি টেডি হইতাম। ওই যে প্রিপারেশন, ওই প্রিপারেশনই তো নাই, আসলেই নাই। তোমার কাছে একটু জানতে চাইবো, সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছিলে, মানে সবচেয়ে বড় অ্যামাউন্ট যেটা এখনো পর্যন্ত মনে পড়ে? প্রায় মানে 180 টাকা বোধ হয়। আমি তো বেশ বড় একটা হিসাব করে রাখছি। 10 টাকার উপর উঠলেই তো অনেক টাকা। অনেক টাকা, আর তখন 10 টাকায় অনেক কিছু হতো ভাই। 2 টাকা দিয়ে স্টার্টিং হয়তো বা ছিল। 2 টাকা দিত, 1 টাকা দিত দাদুরা বা এনিওয়ান। আমরা তো সবার বাড়িতে যাইতাম, তো সবাই আসলে খুচরা টাকা নিয়ে রেডি রাখতো। এবং আমরা তখন মানে এখন দেখছি ফকিরকে 10 টাকা দিতে গেছি, আগের দিন গাড়ি থেকে ইয়ে করে 10 টাকা দিতে গেছি। উনি পিছনের সিটে, জানলা খোলা ছিল, পিছনের সিটে আমার ফ্রেন্ড বসা ছিল, পরে 10 টাকা ছুটকা দিয়া বলছে যে ম্যাডামরা চা খাইতে করে। কিন্তু আমরা যখন 10 টাকা পেতাম, আমরা মনে হতো যে ও মাই গড, উই আর সো রিচ টুডে। টাকার মান আসলে কিভাবে সময়ের বিবর্তনে কমে যায়। সালামের বিষয়টা তুমি তো বলছো ছোটবেলায় পেতে 180 সর্বোচ্চ হয়েছিল, বড়বেলায় এসে পাওয়া হয় সেই লাখ হয়েছে? পাওয়া তো দূরের কথা, দেখো ঈদের আগের দিনও ধরো অফিসে যে জনে জনে ধরে লাইন ধরে সালামি দিতে হয়েছে, অ্যাজ ইফ যে ধরো আমি সর্বোচ্চ কত দিয়েছো, কত টাকার নোট? সর্বোচ্চ তো এখন বলা যাবে না, টোটাল মিলায় অনেকগুলো টাকা সালামিতে চলে গেছে আর কি। টাকাগুলো থাকলে ধরো শপিং করতে পারতাম বা কোথাও ঘুরতে যাইতে পারতাম, অ্যাটলিস্ট এত টাকা সালামি দিতে হয়েছে। ওকে ইমরান ভাই, আপনার কাছে চলে আসবো সেম প্রসঙ্গে। সালামি তো পেতেন তখনকার সময়? আমাকে দুলে ভাই সালামি দেবে আজকে। আমাদের নতুন টাকার একটা হেভি নতুন নোট। হ্যাঁ, নতুন নোট দেখার জন্য মৌসুমী আপু নিলে ভাই আমিও আছি, যেহেতু দুলা ভাই বলছে। হ্যাঁ, সো এই জায়গায় আপনার ডানেও শালি বায়েও শালি, তো দুই শালি আপনার কাছ থেকে নিবে। সো দুলা ভাই বলেন আপনার আগের ঈদ কেমন ছিল? আর মানে আগের ঈদ সম্পর্কে সবই নস্টালজিয়া হবে। মানে আগের ঈদ আসলে আগের ঈদ বাগে খাইছে, এবং ধরো ঈদের আগের দিন, ধরো রোজা থেকে কি যেই কষ্ট করতাম। আমার যেটা হয়তো প্রত্যেকবার ঈদের আগের দিন আমার কিছু না কিছু হবে, হয় গোড়ালি থেকে 1 খাবলা মাংস চলে যাবে, তাহলে হাঁটু থেকে 1 খাবলা মাংস চলে যাবে, তাহলে কনুই ছিলে যাবে, তাহলে এখানে এত বড় একটা মানে ধরো
বুঝছি তো হ্যাঁ কিছু না কিছু একটা হবে কিছু না কিছু একটা হবে ঈদের আগের দিন আমার হতেই হবে। আচ্ছা, এটা তো মানে ছিলই। একটা তোমার কালচার হয়ে গেছে, এটা আমার tradition কালচার হয়ে গেছে। গেছিল, কিন্তু কত বছর যে এই কালচারের বাইরে অবস্থান করতেছে আমি। ইভেন জানো এখন না ঈদের সময় মেহেদিও দেওয়া হয় না হাতে। এখন সব পানসে হয়েছে আর কি অনেকখানি। জীবনটাই পানসে হয়ে গেছে। বাট এবারের ঈদ কিন্তু আপনারা আমাদের পানসে হতে দেননি, একদমই ডিফারেন্ট একটা ধাঁচের গল্প আমাদের সামনে তুলে ধরেছেন, যে ধরনের গল্প আমাদের দেশে একটু কম আসে। হরর জনরার গল্প আমাদের দেশে সবাই তৈরি করার সাহসটাই মনে হয় পায় না, যে দর্শক কিভাবে নিবে, অ্যাকসেপ্ট করবে কিনা, হলে দর্শক যাবে কিনা বা দেখবে কিনা। ইমরান ভাইয়ের কাছে জানতে চাই যে কখন মনে হলো যে এটার জন্য মৌসুমী হামিদ ইজ দ্য বেস্ট চয়েস? একদম শুরু থেকে আমাদের যখন থেকে ভাবনাটা শুরু হচ্ছিল আর কি, যে আমাদের যে একটা জিন দরকার ছিল, তো আমার হচ্ছে যে মানে কে পারবে কে পারবে, এটা কি তার থেকে perfect একটুখানি হতে হবে। তাও অডিশন নিছে আমার, এবং আমার কেন? audition- আপনার বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ ইউর বেস্ট ফ্রেন্ড, এমনি তো নিয়ে নেওয়ার কথা, আপনি তার না মধ্যে না অডিশন নিছে, বলতে অডিশনটা যদি আমি ঠিকঠাক উতরাইতে পারি তাইলে ও কনফার্ম করবে আমাকে, তা না হলে আমাকে কনফার্ম করবে না। আমি এবং আমাকে এটাও বলে নিছে যে তুমি মাইন্ড করতে পারবে না। ওকে, মানে তুমি এটা নিয়ে ঝগড়াও করোনি, কুল ছিল? না, কারণ হি ইজ রাইট। একটা অডিশন তো দরকার হয় আসলে, কারণ যে ভিশনটা দেখতেছি সেই ভিশনটা আসলেই কি এই ভিশনের সঙ্গে আরেক, এটা শুধু ভিশনের না, আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে স্ক্রিন টেস্টটা যখন সামনাসামনি দেখি বা যখন দেখছি আসলে, সেই সময় যে ছোট ছোট কনফিউশন যতটুকু ছিল আর কি, এইটুকু দূর হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। তো ওইটার জন্য স্ক্রিন টেস্টটা দরকার ছিল আর কি। দারুণ। তো মানে এন্ড আই টুক ইট সিরিয়াসলি। রোজা আমাকে বলছেন এই কথাটা যে তুমি স্ক্রিন টেস্টে যদি তুমি টিকো তাইলে কিন্তু নিব, নাইলে কিন্তু নিব না, এটা আমি বলে নিছে, এবং তুমি মাইন্ড করতে পারবে না, এই কথাটা বলে নিছে। ভাই এটা বলছে দেখে ভালো হয়েছে, কারণ আমাদের যেটা স্বভাব আছে মানুষ হিসেবে, আমি মনে করি অন্যদের কথা জানি না, আমি আমার কথাটা, অল্পতে প্রাপ্তি আমাদের ওই জিনিসের প্রতি ভক্তি নষ্ট করে। রাইট। ট্রু। তো যখন আমাকে একটা যুদ্ধ দিয়ে দিল বা আমাকে একটা চ্যালেঞ্জ দিল, তো আমি ওইটাকে পার্সোনালি ওইভাবে না নিয়ে আমি আমার শিল্পী সত্তাটার জায়গা থেকে আমি সিরিয়াসলি নিয়েছি বিষয়টা, স্ক্রিপ্টটা সিরিয়াসলি পড়েছি, কস্টিউমটা সিরিয়াসলি সিলেক্ট করে আমি নিয়ে গেছি, যদি ঠিক না হয় তাহলে তো এটা ভালো না লাগলে তো নিবে না বলছে, মানে 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 সবকিছুর ঊর্ধ্বে প্রফেশনালিজম ছিল। না, ক্ষুধাটা আমার তো একটা ক্ষুধা বহুদিন ধরেই ছিল, আমি একটা ভালো গল্পে কাজ করতে পারছিলাম না, বা আমি আসলে আমি যে অ্যাক্টিং করতে পারি ওইটাই ভুলে গেছিলাম যে আমি অ্যাক্টিং করতে পারি, কারণ সুযোগই পাচ্ছিলাম না, বা ওই সুযোগটা তো আমার পেতে হবে। আমাদের এখানে তো আসলে ওই সুযোগ আমরা সবাইকে সবাই দিতে চাই, আমরা দিতে চাই না। আমরা এই সুযোগগুলো শুধু নিজেদের মানুষজনদেরকেই দিতে চাই, তো আমি নিজেদের মানুষ দেখে সে আমাকে সুযোগটা দিয়ে দিয়েছে। নো, বিকজ তুমি ভালো করেছো তাই তোমাকে একদম দিয়েছে। ইমরান ভাই, সে যে ছোট বাচ্চাটা যে আসলে জিনের ভূমিকায় মেনলি অভিনয় করলো, একদমই আপনাদের গল্পগুলো দেখে মনে হয়েছে কি ওই যে আপনার হলিউডে কিছু মুভি থাকে না, যেটা অনেক আগের ওয়েস্টার্ন কালচারে যে মুভিগুলো তৈরি করা হয়, মানে সেইখানে যে ভিজুয়াল তার থেকেও মানে তেমন দারুণ, তেমন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এতটুকু ছোট্ট বাচ্চাকে ম্যানেজ করলেন কিভাবে এত দারুণ অ্যাক্টিং করার জন্য? একদমই পুরো তার সবকিছু চেঞ্জ আমি করে। সবসময় বলি যে পশু, শিশু আর রক্ত, এই তিনটা জিনিস খুব ঝামেলা ডিল করা, মানে সেটে এগুলো খুব ঝামেলা। এই ছেলেটার নাম হচ্ছে অদ্রিজিৎ। অদ্রিজিতের বাড়ি সাতক্ষীরাতে। ওকে আমি প্রথম দেখছিলাম হচ্ছে, আমি একটা সিরিজ করছিলাম চরকিতে, ফেউতে হচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা করছিলাম মার্শালের ছেলের ক্যারেক্টার করছিল। তো ওইখানে খুবই কঠিন একটা সিন ছিল ওর। ওই সিনটাকে ও এত সহজভাবে করলো, এইটা দেখার পর আমার তখনই মনে হয়েছিল যে এই ছেলেটা তো খুবই ভালো করবে সামনে। তো যখন জিনের বাচ্চা লিখতেছি, এই লেখার সময় এই বাচ্চাটা হিসেবেই আমার আসলে ওকে মনে হচ্ছিল বারবার। আচ্ছা আচ্ছা তো আমি ট্রাই করছিলাম প্রথমেই ওকে ট্রাই করছি, কিন্তু ও করবে না। আচ্ছা, প্রথম দেখেছিল যে ও করবে না, এই যে যে মানে ইয়ে ছিল, ওকে যে সমস্ত বাধ্যবাধকতা দেওয়া ছিল যে ওকে চুল কেটে ফেলতে হবে, তা করতে হবে, শুরুতে এটা আসলে সবার জন্য একটু গায়ে মাটি চ্যালেঞ্জিং। মেখে পুরোটা কাদা সময় মাটি, গায়ে কাদা কাদা মাটি, মেখে হ্যাঁ। কাদাটা শুকায় যাবে, ওই অবস্থা থাকতে হবে পুরোটা সময়। ও একটু ভালো কাপড় চোপড় পরে করবে, হ্যাঁ, একটু সুন্দর কাপড় পরে করবে। গ্ল্যামারাস করে থাকবে কিন্তু বেচারা। সেইটা ও যখন করতে চাইলো না, তখন আমি একটু টেনশনে পড়ছিলাম যে তাহলে কি হবে। স্বাভাবিক। অনেক খুঁজছি ঢাকা শহরে যেগুলো দল আছে ছোট, ওই যে টোকাই, তারপর হচ্ছে যে আরো কয়েকটা দল আছে, এরকম কয়েকটা দলে আমি সেখানেও খুঁজেছি। খুঁজছি। অনেক জায়গায় অনেক খুঁজছে, জায়গায় আমাকেও বলছে যে কেউ আছে কিনা বলো। আচ্ছা, আমি আমার পরিচিতদের ছেলেদের কেউ খুঁজছি আর কি, যে এই ছেলেটাকে নেওয়া যায় কিনা, কিন্তু
কোথাও না কোথাও আসলে ওরই করার কথা ছিল। একদিন হুট করে শুটের কয়েকদিন আগে আসলে ওর মা ফোন করছে, অদ্রিজিতের মা, এবং ফোন করে বলতেছে যে অদ্রিজিৎ করবে, আমি ওকে রাজি করাইছি। আচ্ছা, তারপরে না আমি একটু রিল্যাক্স হলাম, এবং তারপরে আর ওকে আর কিছু বলি নাই যে কি করতে হবে না করতে হবে, ওকে আমি কিচ্ছু বলি নাই। বলছি যে আগে আসো তুমি। তো আগে আসছে, তারপরে আসলে ওকে রেডি করা হয়েছে, এবং রেডি করার পরে ওর সবচেয়ে মজার ব্যাপার, ও হয়তো কাজ করতে চাচ্ছে না যখন, তখন চাচ্ছে না, কিন্তু ও যখন শুটটা করে মানে তখন না ও একদম প্রফেশনাল হয়ে আর্টিস্টদের মতো অ্যামেজিংলি ওকে যা যা বলা হয়, মানে থাকে না, এটা তো একটা কঠিন কাজ, সূক্ষ্ম বিষয়গুলো, এটা তো কঠিন কাজ। প্রথম কথা ওর পুরা গায়ে কাদা মাখানো, এবং ওটা শুকায় যাওয়ার পরে কিন্তু সারাক্ষণ একটা ইচিং গায়ে কিন্তু হতে থাকে, কিন্তু পিচ্ছি কিন্তু অনেক ছোট। তো ও ওই অবস্থায় পুরাটা টাইমে যে, এবং সিনগুলোও কঠিন কঠিন, বাঁশ জঙ্গলের ভিতর থেকে এরকম করে এসে আস্তে করে ইয়েটা নিয়ে এরকম করে খাইতে হবে, করে চিৎকার করতে হবে, তারপরে পুড়ে গেছে এরকম ভাব করতে হবে। এগুলা প্রথম শটেই, মাস্টার শটেই বা এক শট ধরে রাখার পরে ওকে বলে দেওয়া হয়, ব্রিফ করা হয়, তুই প্রথমে এমনি আসবি, তোরা এভাবে রেখে দিবি, তুই আসবি, এসে এটা এরকম করবি, যখনই তোকে দেখবি এরকম দূর থেকে ছবি তুলতেছিস, যখন তুই শব্দটা শুনবি তখনই তুই চিৎকার করবি, চিৎকার করার সাথে সাথে তুই পুড়ে গেছে এরকম জ্বালা করতেছে তোর শরীরে, এরকম চিৎকার করবি, তারপর তোর মা এসে তোকে কোলে নিবে, তারপর হু হু এরকম করবি, তারপর তুই ওই ফোনটার দিকে তাকাবি। কতগুলা ডিরেকশন, কতগুলা পয়েন্ট, ও একটা পয়েন্ট কোন শটে মিস করে না, বরং আমরা ভুলে যাই, কিন্তু ওর একদম ফার্স্ট শট ফার্স্ট টেকই ওর ওকে হইছে প্রত্যেকটা। নাইস নাইস, তার মানে বলাই যাচ্ছে এই সিনেমার পিছনে যে আগুনের ওই সিনটাতে ওরে জাস্ট আমি বলছি যে তুই খালি ইয়েতে মাথায়, আমার মাথায় খালি একটু হাত দিস যাতে করে আমি ওই শক্তি নিয়ে উঠতে পারি। দেখো কি সুন্দর করে, মানে ও একদম বলাই যাচ্ছে যে নিঃসন্দেহে অনেক দারুণ আপনাদের এক্সপেরিয়েন্স ছিল। আরো শুনে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দর্শক, আপনারা দেখছেন ডিবিসির বিশেষ আয়োজন চতুরঙ্গ পাওয়ার বাই প্যারাগন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ পাওয়ার বাই প্যারাগনে। আছি আমি নুসরাত জারিন, এবং আমার সঙ্গে আছেন মৌসুমী হামিদ এবং মুস্তাফিজুর নূর ইমরান। শুনছিলাম খুবই, মানে এই যে বলছিলেন যে যেই বাচ্চাটা এত দারুণ ক্যারেক্টার বা অদ্রি এত দারুণ ক্যারেক্টার করেছে, তাকে শুরুতে খুঁজেই পাচ্ছিলেন না। এত মানে কষ্ট করে যে একটা ক্যারেক্টারকে ডেভেলপ করা, আমরা দর্শকরা কিছুই জানি না তার। এবং মৌসুমী আপুর কাছ থেকে শুনছিলাম শুটিং এর পুরো সময় জুড়ে শুটিংটা আসলে কোথায় হয়েছিল? কালিয়াকৈর, গাজীপুরের কালিয়াকৈর। আমাকে সেটা কথা বলতে দেয় না কারোর সাথে। কেন? কারণ আমার ক্যারেক্টার বোবা ছিল। কিন্তু মৌসুমী হামিদ কথা বলেনি। না, আমাকে প্রথমে বলছে, ভাইয়া হোমওয়ার্ক দিছে যে তুমি কথা না বলে কিভাবে কথা বলতে হয় ইশারা ইঙ্গিতে, এটা প্র্যাকটিস করবা। আচ্ছা। এবং ওটাকে রিয়েলিস্টিক মনে হইতে হবে, কিন্তু তুমি সাইন ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদি গ্রামের একটা মেয়ে, ও আসলে সাইন ল্যাঙ্গুয়েজ জানে না, তো ওইভাবেই ও অভ্যস্ত হয়ে গেছে। তো আমি এটা প্র্যাকটিস করছি, এটা তার পছন্দ হয় নাই। হ্যাঁ, তো তখন আমাকে স্ট্রিক্টলি প্রথম দিন গেছি যাই, তুমি কথা বলতে পারবে না সেটা। এবং সেটা সবাইকে, আমি কারোর সাথে কথা বললে কেউ আমার সাথে কথা বলতেছিল না। এইটা তো ইমরান ভাই অবিশ্বাস্য একটা টাস্ক দিয়েছেন আপনি মৌসুমী আহমেদকে। মৌসুমী আহমেদ সেটা কথা বলবে না, ঝগড়া করবে না, এটা হলো? আর্টিস্টকে চ্যালেঞ্জ দিতে হয় সবসময়, আর্টিস্টকে চ্যালেঞ্জ না দিলে উতরে কি গিয়েছিল? অবশ্যই প্রেসে খুব ভালো। লাস্ট দিন আবার এই ব্যাপারে শিথিল ছিল, একদম লাস্ট দিন শুটিং এ এই ব্যাপারে, কারণ প্রথম দিন এবং দ্বিতীয় দিন ওইটা না প্রায় চলে আসছে, এই কারণে লাস্ট দিন এই ব্যাপারে শিথিলতা পেয়েছিলাম একটু। ওই যে পরীক্ষার শেষ মুহূর্তে তখন তো গ্রিপে চলে আসছে, ক্যারেক্টার লাইনটা গ্রিপে চলে আসলে তো আসলে আর অসুবিধা হয় না তখন। দারুণ। কোনো মজার কোনো অভিজ্ঞতা থাকলে বলো শুটিং এর। মানে আমার কাছে তো পুরোটাই মজার অভিজ্ঞতা, আর আলাদা করে মজা খুঁজে পাওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না আর কি। ছিল তার আসলে ওইভাবে মজার পরিস্থিতি আসলে খুঁজে, আর এত সিরিয়াস ক্যারেক্টার ছিল, মানে আমি এত বেশি ক্যারেক্টারে ইনভলভ ছিলাম, আসলে কোথায় মজা হচ্ছে কি হচ্ছে ওদিকে আমার অত বেশি খেয়াল আর তোমাকে তো এমনি একটা ব্যারিয়ার দিয়ে রাখছে। হ্যাঁ, আর আমি ওই ধুনেই ছিলাম আসলে। আর মজা তো করবাই তুমি, সে তোমাকেই দিয়ে রাখছে সাইলেন্স করে। পুরো সেটই আসলে এই 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 যে টোনটার মধ্যেই ছিল আর কি, এই ছবিটার গল্পের মধ্যেই পুরো টিম কোনো না কোনো ভাবে এঙ্গেজ ছিল অলওয়েজ। তো খুব বেশি যে গল্প থেকে বের হয়ে যেতে পারছে কেউ বাইরে হইতে পারে না। মানে গল্পটা একটু এত ডার্ক, কিন্তু আমরা আসলে ওই ভাইবের মধ্যেই অলওয়েজ, মানে এমন না যে আমরা শুধু অভিনেতা অভিনেত্রী দেখে আমরা এরকম করছি, তা না। মানে সেটের সব ক্রু মেম্বাররাও খুব বেশি, মানে দে ওয়ার, মানে এভরিওয়ান ওয়াজ সো ইনভলভ ইন দ্যাট স্টোরি এন্ড ইন দ্যাট প্লেস।
এই কারণে আমাদের আসলে সহজ হয়েছে, ক্যারেক্টারটাও করতে সহজ হয়েছে বা সবার অভিনয় পারফর্ম করতেও সহজ হয়েছে। আর আমরা ওইভাবে আলাদা করে আসলে মজা মানে ওইভাবে হয় নাই আর কি। হয় নাই। মজা হচ্ছে ওই যে আমি মজা পাইছি হচ্ছে মনে পড়লো, আমি মজা পাইছি সবসময় হচ্ছে আমাদের যে সিনেমাটোগ্রাফার ছিল মহি শান্ত, আমি অলওয়েজ ওকে দেখে খুব মজা পেতাম আর কি। আচ্ছা, মহিকে দেখে আমি মহি, এবং মহি হচ্ছে কি শটটা নেওয়ার জন্য ও যে কি করতেছে, কোথায় নেমে যাচ্ছে, কি হচ্ছে, মানে সিন ছিল he একটা was so involved, পুকুরের মধ্যে সিন ছিল, ওইখানে পানিতে আমার ভাইসা থাকতো, আমি তো ভাসতে পারতেছি না, ডুবে যাইতেছি একটু পর পর, কি করা যায়? দুলা তুমি তো ভাইকে সাঁতার বললাম জানো? সাঁতার জানি কিন্তু ভেসে থাকতে হবে। থাকতে ও আচ্ছা আচ্ছা। এবং কতক্ষণ উপর থেকে শট নিবে হচ্ছে শট, ড্রোন শট, যে একটা লাশের মতো এরকম একটা ভেসে আছে একটা মেয়ে, হাত পা চারদিকে দিয়ে পুকুরের চারপাশে মানুষ দাঁড়ায়া দেখতেছে যে হোয়াট ইজ হ্যাপেনিং, এরকম একটা শট। সো আমাকে তো শুধু ভেসে থাকলে হবে না, আমাকে স্থির হইতে হবে ওরকম। কিন্তু ওই যে পুকুরের স্রোতের মধ্যে তো করা যায় না, তোরা চলে স্রোত যায় নাই, চলে কিন্তু যায়। তুমি যতই সাঁতার যাও না কেন, তুমি তোমার বডি ভাষায় রাখার ওই ব্যালেন্স। না ওইটা অনেকটা যে পুকুরে নামানো হয়েছে, এই পুকুরে মৌসুমী হামিদ ছাড়া আর কেউ নামতে পারবে না আসলে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা সম্ভব না। এবং আমি 3 দিন ধরে ওকে গুতাইছি কোন পুকুর, ও 3 দিন ধরে আমাকে পুকুরটা দেখায়ও না, ওখানে নেয়ও নাই, বলেই নাই, শুধু শটের আগে নিয়ে যাওয়ার পরে বলতেছে কইছিলাম না শ্যাওলা। এখন আমি কি করবো, কটমট করে ওর দিকে তাকাইলাম, আর কিছু বলতে পারলাম না, খালি প্রোডাকশন টিমরে বললাম যে 250 গ্রাম সরিষার তেলের বোতল নিয়ে আসো। আচ্ছা, তারপরে মানে সুন্দর মতো মেকআপ রুমে ঢুকে, মানে এমন কোন জায়গা মানে বাদ রাখি নাই সরিষার তেল দেওয়াতে, যাতে করে মানে গায়ের মধ্যে এটা না লাগে। ইম্পসিবল ওইখানে মানে নেমে এত সবুজ ছিল, এত শ্যাওলা ছিল, এত শ্যাওলা। এটা মানে ওইখানে বেসিক্যালি ঠাকুর ডোবানো হয়, ওগুলা পচে যায়, ওখানে কেউ গোসলও করে না। গোসলও করে না, নামেও না, এত নষ্ট। কিন্তু ওই যে গ্রিন টেক্সচার পানিতে, ওইটা তো অন্য কোনো নরমাল পুকুরে যা পাবে না, ওর ওটাই লাগবে। এবং ও 3 দিন ধরে আমাকে, আমি প্রতিদিনই বলছি ওই যে তুমি যে শুরুতে না করবা, হ্যাঁ প্রতিদিন ওকে বলছি, কিন্তু আমাকে বলে নাই, দেখায় নাই, ওই জায়গায় নেয় নাই। কিন্তু লাস্ট দিন যে এখন এটারও আমি মনে করি যে এটারও ওর একটা ইন্টেনশন ছিল, কোনো ভাবে অন দ্যাট রাইট মোমেন্ট যে আমার মাথার মধ্যে আসছে যে সরিষার তেল মাখতে হবে, মাখলে গায়ে হয়তো এটার ইমপ্যাক্ট পড়বে না, এবং আমার গায়ে যে একটা ফুসকুড়িও উঠে নাই। ওয়াও, এটা আসলে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া আমি আর কি বলবো। এটা এইগুলাই তো মজার ঘটনা। ওই পুকুরে 3 দিন কারণ মানে একদম নামা নিষেধ ছিল, যেন ওই যে সবুজ এটা তো চলে যায়, শ্যালোটা চলে যাবে। আর এটা তো অ্যাকচুয়ালি কি, এটা তো একটা মেটাফরিক শট। এই শটটা হচ্ছে একটা মাতৃগর্ভে যেভাবে থাকে আসলে বাচ্চারা, একজনের সাথে সাথে তো ওইটারই একটা সিম্বলিক শট আর কি। সো ওইটার জন্য আমার এই সাথেটাই দরকার। তো ওই পুকুরে গোসল করলে ওটা চলে যাবে। ইমরান ভাই শিওর ছিল যে আমি পুকুর থেকে ওঠার পর আমি চিৎকার চেঁচামেচি করে গা মা চুলকায় ফাটায় ফেলবো, কিন্তু ফরচুনেটলি দ্যাট সরিষার তেল ওয়ার্কস আসলে ওইটা একটা ব্লেসিং ছিল। হ্যাঁ, এবং সাথে সাথে পাশে আর তোমার মাথায় বা হুট করে কিভাবে আসলো যে সরিষার তেল মাখতে হবে? আমি সারা জীবন দেখছি এই সমস্ত পচা ডোবায় দাদাদেরকে চাচুদেরকে নামতে গা ভর্তি করে সরিষার তেল মাইখা, যখন আমাদের পুকুর বা এরকম ডোবা যখন পানি ছেঁচে যখন মাছ ধরে, আমরা করতাম, করছো না? আমি সারা জীবনে দেখছি যে গায়ে ভর্তি করে চপচপা করে সরিষার তেল মাইখা কাদার মধ্যে নামতে দেখছি। আচ্ছা, সো ওই কাদা আর কোনো থাকলো ইমপ্যাক্ট করতে দেখি না স্কিনে। অন্যান্য আর্টিস্ট হিসেবে পাখিদের কাজ ছোট ছোট করে একটু শুনতে চাই। শি ইজ দ্য বেস্ট, উই নো, বাট আর যারা আছে, না দ্য জিনের বাচ্চা ইজ বাচ্চাটা অবশ্যই মানে ও যা করছে, এটা আমি অবশ্যই আশা করব যেন ওকে নিয়ে আরো কাজ হয়, এবং ও একসময় অনেক ভালো কাজ করবে। ওকে নিয়ে সব পরিচালকরা যেন চেষ্টা করে আর কি, ভালো হবে। পাবেল ভাই প্লিজ, ওই যে প্রথম শটটাই ডক করে মারছি। পাবেল ভাইকে ডিরেক্ট করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। লজ্জা পাচ্ছিল ভাইয়া, অ্যাকশন বলতেছিল না, আসলে আমি শাই ফিল করতেছিলাম। এই জন্য ওই যে আমাদের যে চিফ ছিল রিয়াদ, ওরই বলছিলাম যে তুমি এটা টেক ওভার করো। এটা হয় মানে পাবেল ভাই তো মানে দুর্দান্ত অ্যাক্টর আর কি। প্রথম কাজ, ওনাকে ডিরেক্ট করব। আবার আমার একটু কিছু জায়গা হয় কি, আমি খুব ডিটেইল খুবই পছন্দ করি, খুবই ডিটেইল, এবং ডিটেইলে কোথাও মিস লাগলে আমার যদি কোথাও মনে হয় যে এখানে কি একটু মিসিং লাগতেছে কিনা, সেটা গিয়ে যে পাবেল ভাইকে বলতে হবে, এইটা বলার জন্য আমার একটু সময় লাগছে যে আচ্ছা গিয়ে বলবো কিভাবে বলেছেন পরে। তো আমি গিয়ে বলছি যে ঘরে আশপাশ দিয়ে খানিকক্ষণ আগে ঘরে বুঝি
মুড বুঝতেছে সিচুয়েশন। পাভেল ভাই এত দুর্দান্ত, কয় কি কিছু বলবো ইমরান? তখন কি আমি বলি যে একটু কি কনফিউজ লাগতেছে ব্যাপারটা কি একটু এরকম হইতে পারে। ওকে, এবং আরেকবার দিব, বলো আরে বলো না কেন, ডিরেক্টর হইছো এবং গালাগালি করে ইসের ডিরেক্টর হইছো, ডক্টরের ডিরেক্টর হইছো, বলবা না কেন, আর্টিস্ট বলবা না কেন? ও খুবই দারুণ ভাবে পাওয়ার ভাই এটা অ্যাকসেপ্ট করছে। আর রনক ভাইয়ের কথা তো আমি মানে এটা কোনো কথা বলে শেষ করা যাবে না, কারণ রনক রিপন ভাই যে এফোর্টটা দিচ্ছেন ওইখানে, শুধু অ্যাক্টর হিসেবে না, উনি আসলে টিম মেম্বার হয়ে গেছিলেন। উনি ওইখানে পুরো সাপোর্টটা এত দারুণ ভাবে রিপন ভাই করছেন। আর পারফরমেন্সে তো এক্স্যাক্টলি ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমন ডেলিভারি আমি আসলে ওনার কাছ থেকে পাইছি। কিছু কিছু জায়গায় হয়তো বা একটু মনে হচ্ছিল যে আরেকটু বেটার হইতে পারতো, সেই জায়গাগুলো আসলে আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, স্বল্পতা থাকে, ওই কারণে আমরা উতরাইতে পারিনি। কিন্তু আমাদের প্রত্যেক পারফর্মার এইখানে মানে আমি বলবো দারুণ এবং দুর্দান্ত করেছে। এই যে জিনের বাচ্চাকে নিয়ে আমরা কথা বলছি, এটা অলরেডি অনলাইন চলছে, আমরা একটু ট্রেলারটাও দেখে আসি প্লিজ। ওকে দর্শক, চলুন দেখে আসি জিনের বাচ্চা ট্রেলার। তোমার বাচ্চা হইব? কি পেটে ব্যথা? পারছেন তো না? সমস্যা কি জমিনে নাকি ব্রিজে? আমার স্বপ্ন কই? তোমার সংসার না খাইলে তো পেট ভরবো না। কোন ঘর? তোর আজকে খাইছি। আমি তো জানি না যে ওই সেমডি আশঙ্কাইরা বসে রয়েছে। কার বাচ্চা? মরে গেল নাকি? আয় ঘরের দিকে আয়, আয় ঘরের দিকে আয়। ধরো সবাই। উড়ায় দিমো। কি দারুণ, কি দারুণ, মানে আমার গুজবাম্পস হচ্ছিল, আমার গুজবাম্পস হচ্ছিল লিটারালি। অদ্ভুতভাবে ভাইয়ার টিমটা এত রেডি, ধরো খুব ইন্টেন্স সিন, লাইট চেঞ্জ করতেছে, দ্রুত কথাবার্তা বলতেছে, আমি হয়তো বেরো এই চিৎকার চেঁচামেচি করে ফেলছে, এই তোরা এত কথা বলছে, অমুক তোর মেজাজ খারাপ হয়, তোরা ফাইজলামি করছে সেই বলে আমি হয়তো আবার মাথাটা ধুইরা, মানে আমি যে ছাইরা দিছি, আমি ফেড আপ যে আমি ছাইরা দিছি। আচ্ছা, হ্যাঁ মানে এত টাফ সিচুয়েশন, হ্যাঁ টাফ সিচুয়েশন আমি ছেড়ে দিছি, অ্যাক্টিংটাও ছেড়ে দিয়েছি, মাথা এরকম করে মেজাজ খারাপ করে মাথা ধরে বসে রয়েছি, এর মধ্যে টুক করে শুনি কই অ্যাকশন। ওই সময়টা আমার ওই সিনটার কথা মনে আছে। এই সিনটা আমরা সেটের সবাই কাঁদতেছিলাম এই সিনটার সময়, কারণ ওই সিনটাতে এত ইন্টু ছিল আর কি। মানে যখনই মানে আমরা দেখলাম যে এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা মিস করা যাবেই না। হ্যাঁ, এবং মানে অ্যাকশনও না, মানে ধরো এর মধ্যে করছে, আমি ওই যে মাথা ধরে ওই মানে বসে পড়ছে বলতে বসেই ছিলাম ওখানে, মাথা ধরে এরকম করে আসি, এবং আমি শুনতে পাচ্ছিলাম না আসলে, আর এত কিছু। মাথা এটার পেইন পরে হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম না আশেপাশে আসলে ওরা কখন থামছে বা কি করছে শুনতে পাচ্ছিলাম না। আমি জাস্ট হাতটা এমনি সরাইছি দেখার জন্য যে ওরা আসলে রেডি হয়েছে কিনা বা ওইরকম কিছু একটা, তো এরকম সরাই দেখি কি ওই জিনের বাচ্চাও দাঁড়ায় আছে আমার সামনে। তো তারপরে বুঝে গেছি যে সব মানে রেডি, সবাই রেডি বা রোল চলতেছে। তো রোল যে চলতেছে, ওই যে বুঝে যাওয়াটা, ওই যে প্রিপারেশন, আই ডিডন্ট ফিল দ্যাট। আমি খালি ওরে দেখছি, দেখে আমি তো ওইটার মধ্যেই ছিলাম, ওইটা দেখেই ওরে ডাকছি, ওরে কোলে নিছি, তুলছি, মানে আমরা যেটা আসলে স্টোরি লাইন ছিল, ওর মধ্যে ঢুকে গেছি আর কি। মানে থাকে না যে অ্যাকশন কাটার কোনো বালাই ছিল না, রেডি স্ট্যান্ড বাই কোনো বালাই ছিল না, মানে এভরিওয়ান ওয়াজ সো ইনটু দ্যাট, সো ইনটু দ্যাট। এবং আপনি ফুট করে বলে দিলেন অ্যাকশন। এই যে আনোয়ার ভাই যে পারফরমেন্স, মানে আনোয়ার ভাই কিন্তু আমাদের অনেক সিনিয়র পারফর্মার, কিন্তু এই আনোয়ার ভাইকে আমরা খুব বেশি কাজে কখনো এক্সপ্লোর করতে পারি নাই, কিন্তু উনি যে সময়টুকুতে স্ক্রিনে চলে আসেন, ওই স্ক্রিনটাকে কোনো দিকে তাকানো যায়। উনি যখন আনোয়ার ভাই যতক্ষণ স্ক্রিনে ছিলেন ততক্ষণ জিনের বাচ্চার দিকেও তাকানো যায় না, জিনের মার দিকেও তাকানো যায় না। প্রত্যেকটা আর্টিস্ট আপনার সেম ছিল। আরো গল্প শুনে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সময় হলো ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগনের ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি
ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগনে। চলুন দর্শক চলেছে অতিথিদের কাছে। এ পর্যায়ে ডিরেক্টর ভার্সেস অ্যাক্ট্রেস একটা কম্পিটিশন। শুরুতেই মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে মৌসুমী হামিদ আছে ওইখানে বাকি সবার জেতার চান্স অনেক কম। সরি টু সে। খেলা গেম, হ্যাঁ গেমে আমি সবসময় হাইরে যাই দুলো ভাই, এখানে তুমি জিতে যাও, আগে থেকেই বলে দিলাম। ওকে কেন জানি খেলা আমি বাজি বা এগুলা এগুলো তো পারেন আমি না। লটারি এগুলো আমার হয় না। না, কিন্তু আমি মানে অন্য লটারি জিতি। আই এম ব্লেসড ইন সো মেনি ওয়েজ। আমার লাইফে সবকিছুই আমাকে যুদ্ধ করে পাইতে হয়েছে। আর এই কারণেই যেগুলো পেয়েছেন এগুলো এত দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে। Yes. তো আমরা চলে যাই, দেখা যাক আজকে কে জিতে। আমি হচ্ছে 1 মিনিট সময় পাবেন দুজনেই। আমি প্রশ্ন করব, যার প্রশ্নের উত্তর বেশি হবে এবং যার মালা সবচেয়ে বেশি গাঁথা হবে পুঁতি সুতোর মধ্যে, সে হবে উইনার। মানে বুঝি নাই, উত্তরের সুতোর মধ্যে একটা করে পুঁতি গাঁথতে হবে। একটা করে প্রশ্ন একটা করে পুঁতি। না না, প্রশ্ন আমার চলতে থাকবে। এবং পুঁতি যে যার যত বেশি এর মধ্যে হবে, গাইতে পারে আর কি। হ্যাঁ, যার পুঁতি বেশি হবে একজন একজন করে। ওকে ওকে রেডি। ওকে, কাকে দিয়ে শুরু করব? তুমিই বলো। লেডিস ফার্স্ট। ওকে, শুরু করব। ওকে, ইউ টাইম স্টার্টস নাও। ওরে সালেকা ওরে মালেকা কার গান? আজম খান। কাজী নজরুল ইসলামকে আমরা কিসের কবি বলি? কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি। কিসের কবি বলি? তার একটা উপাধি আছে। কি কবি তিনি? জাতীয় কবি। বিদ্রোহী কবি। ও, কে আচ্ছা। গরু নয় কিন্তু দুধ দেয়, আবার মুরগি নয় কিন্তু ডিমও দেয়? পাস। ওকে, বরফ গলে কি হয়? পানি। কার অনেকগুলো পাতা আছে কিন্তু সে কোনো গাছ নয়? অনেকগুলো পাতা আছে কিন্তু কোনো কোনো গাছ নয়। হ্যাঁ। এই তো কঠিন প্রশ্ন এগুলো। পাস করো, নয়তো তোমার দেরি হয়ে যাবে। কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? মন। ওকে, আকাশের রং কি? আকাশের রং পানির রং আসলে। দেখেন অবস্থা কি বলে। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কতটি ম্যাচে জিতেছে? এই ক্রিকেট সম্পর্কে আগ্রহ কমে গেছে। ওকে, তাহলে কোন গ্যাস আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে? গ্যাস। হ্যাঁ, এটাও পারলাম না। বলো উত্তর দাও আমাকে যেটা বলো। নেই আমরা অক্সিজেন। প্রত্যেকদিন। তুমি অক্সিজেন ছাড়া বাঁচো না। ও তুমি তো গ্যাস বলছো। না, না। অক্সিজেন ইটস এ গ্যাস। ইটস এ গ্যাস। ওকে, স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার। ওকে, শেষ, ডান। ওই যে ওইটা কিন্তু তোমার এক্সট্রা। ওকে, কয়টা হলো? কটা হয়েছে? কয়টা হলো? একেবারে গুনবো। মালাই বানিয়ে 1 ফেলছো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 13টা কিন্তু করে ফেলছে ইমরান ভাই। আপনার কিন্তু এটা ব্রেক করতেই আর হবে। কিন্তু উত্তর তো দিতে পারিনি, দেখা এক যাক। গাদা পাস করছে, আর ভুলভাল উত্তর দিছে। দেখা যাক। ওকে, যাবো ইমরান ভাই। হ্যাঁ, রেডি আমি। 3 2 1 স্টার্ট। ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের জনপ্রিয় গান? উত্তরবঙ্গ। ওকে, কত ঘন্টা একদিন? 24 ঘন্টায় 7 দিনে কয় সপ্তাহ? 7 দিন। সারে গামা পা, এরপরে কি? সারেগামা পা ধা। ওকে, দুয়ে দুয়ে কত হয়? 4 ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি থাকে? 3টা। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কয়টি ম্যাচ জিতেছে? জানি না। কারণ খেলেই নেই। দিনের বেলা আকাশে কি দেখা যায়? কি? দিনের বেলা আকাশে কি দেখা যায়? দিনের বেলা আকাশে অনেক কিছু দেখা যায়, সূর্য দেখা যায়, চাঁদও দেখা যায়। ওকে, একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি। একতারায় কয়টি তার থাকে? কি? একতারায় কয়টি তার থাকে? একটারে একটাই দাঁত থাকে। ওকে, রংধনুতে কয়টি রং? 7টা। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল। ওকে, বাংলাদেশের প্রধান ভাষা? বাংলা। সবচেয়ে সহজ প্রশ্নগুলো করতেছে তোমাকে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। গোলাপ না? না। ওকে। আল্লাহ কি সহজ সহজ প্রশ্ন করতে তোমাকে, আমাকে সবচেয়ে কঠিন প্রশ্ন। ওকে, কার অনেকগুলো পাতা আছে কিন্তু কোনো গাছ নেই? কি? কার অনেকগুলো পাতা আছে কিন্তু কোনো গাছ নেই? পাতা আছে, গাছ নাই। গাছ নেই। পাথর কুচি হতো। বই। ও, ওকে আচ্ছা, বই। Oh, yes, আচ্ছা, ওকে tricky ওকে। question, that's nice. সো এমন কোনো কিছু যেখানে গাড়ি ঘর গাছপালা সবকিছু আছে কিন্তু সে কোনো পৃথিবী নয়? সব আছে, হয়তো বা পেইন্টিং, ছবি, এরকম কোনো কিছু। ম্যাপ। ওকে, শেষ শেষ? শেষ। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14। টাই টাই ইজ ইট টাই? 14 পড়ে গেছে। 14 একটা পড়ে গেছে। হ্যাঁ। না আমি জিতে গেছে না দুলা ভাই? দুলাভাই জিতে গেছে। তোমার দেখছো, কয়টা? আমি 12টা? বললাম না আমি জিতবো না, তুমি জিতবা। তোমার কি 12টা হলো না? আমার 13টা ছিল। 13টা ছিল। এই যে বলেছিলাম যে একটা হলে বেশি। সো আজকের উইনার হচ্ছে আমাদের দুলাভাই। ওকে, সো বলেন এবারে বাকি কাজ সম্পর্কে একটু শুনতে চাই। আপনার রোহিত কবে আসবে আগে সেটা বলেন। মেজবাহুর রহমান সুমন বলতে পারবেন। এটা আমি জানি। এরপরে রোহিত আসলে আমি জানি না। ওয়েটিং ফর রোহিত।
বাট একটু তো জানতেই হবে, মানে সবাই এত বেশি আগ্রহী, এত বেশি জানতে চায়। আমি আসলেই জানি না, এটা কারণ হচ্ছে যে এটা একটা ডিসিশন নেয় ডিরেক্টর প্রোডিউসার, সো ওটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে কখনো মানে হয়তোবা যখন হবে সেই সময় জানতে পারবো। বাহ, দারুণ। এই যে এত দারুণ একটা কাজ করেছেন ইমরান ভাই, সব মানে মাইন্ড ব্লোয়িং একটা, আপু তুমিও একমত হবে, এই একটা মুভির জন্য আপনারা কতখানি অংশ জুড়ে গাছই লাগিয়েছেন, কাশফুল, একটা ঘর করেছেন, যতদূর শুনেছি আপনার কো আর্টিস্ট যিনি 1 মাস বা 3 মাস গোসল করেনি পর্যন্ত, আপনাদেরও সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দুই একটা কোনো জিনিস শেয়ার করেন তো, মানে ঠিক কি টাফ সিচুয়েশন মধ্যে দিয়ে যেয়েছেন, মজার কোনো অভিজ্ঞতা? পুরোটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, পুরোটা। এটা রোহিত সবচেয়ে টাফেস্ট কাজ আমার এখন পর্যন্ত করা। আমার এর আগে মনে হয়েছিল যে ফেউ বোধহয় সবচেয়ে টাফেস্ট হইতেছে ব্যাপারটা, কিন্তু ফেউকে ছাড়াই গেছে, ফেউকে ছাড়াই গেছে রোহিত, একদমই এটা টাফেস্ট। বাট এটা এই যাবৎকালে আমার যত কাজ তার মধ্যে সবচেয়ে স্পিরিচুয়াল এবং মেডিটেটিভ কাজ, এবং এই কাজটা বোধহয় আমার সারা জীবন আমার মেমোরিতে থেকে যাবে আর কি, এরকম। নিঃসন্দেহে দারুণ। এবং আপনার ট্রেলার দেখার পরে সবাই যেটা বলছে যে আপনাদের এতে ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পাবে, এমন ভাবে করেছেন। জানি না কোথায় 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 পাঠাচ্ছেন বা আপনাদের এমন কোনো প্ল্যান আছে? আমি চাই যে ইমরান ভাই এই রোহিত সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক। নিঃসন্দেহে মানে ইমরান দেশের বাইরে কত পুরস্কার পেলো না পেলো সেটা হচ্ছে দেশের মানুষ বা দেশের ইন্ডাস্ট্রি যদি আসলে একনলেজ না করে না আমাদেরকে, করে, বা সেই স্বীকৃতিটা যদি সেই না দেয়। স্বীকৃতিটা যদি না দেয়, তাহলে তো আসলে বাইরের ইন্টারন্যাশনাল ওইটা তো ওটা ওটা তো পরে, আছে, ওটা পরে, ওটা আছে, কিন্তু দেশে দেখুক তো, দেশে দেখুক এবং আমাদের ইন্ডাস্ট্রি একনলেজ করুক অ্যাজ অ্যান আর্টিস্ট, রাইট। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক। একদমই, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, হয়তো বা তখন আমরা আবারও একসাথে বসবো, সেই গল্প হবে। মৌসুমী আপু ঈদে তো অনেকগুলো কাজ করলে, সবগুলো ছোট ছোট করে শুনতে চাই। যে একটা 7 পর্ব করলাম নিয়াজ ভাইয়ের সাথে, চঞ্চল ভাই, তারপরে কি বলে এই যে আমাদের বৃন্দাবনদার গল্প, একটা ফানি মজার কাজ, আর ওইখানে আরো অনেকেই ছিল, রিয়াজুল ছিল। আর ঈদে আসলে ওইভাবে তেমন একটা কাজ করা হয়নি, একটা অনুষ্ঠান হোস্ট করেছি। সেটাই, এটা কিন্তু তোমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। হ্যাঁ, দুইজন কাজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ। জিনের বাচ্চা আমাদেরকে উপহার দেওয়ার জন্য দারুণ একটা স্টোরি লাইন, দারুণ সুন্দর, এবং আমার প্ল্যান আছে আজকে বাসার সবাই মিলে দেখবো। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা বিদায় নেব। তবে আপনাদের যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি আগে বলবো। হ্যাঁ, দর্শকদেরকে বলতে চাই, ডিবিসির দর্শকদেরকে, চতুরঙ্গের দর্শকদেরকে বলতে চাই যে আমরা করতে চাই, অনেক ভালো ভালো কাজ করতে চাই। আর এখনকার যে সিচুয়েশন, চারিদিকে যে ধরনের সংবাদ প্রতিদিন ফেসবুকের পাতা খুললে বা পেপারের পাতা খুললে বা টেলিভিশন খুললে সামনে আসছে, সহনশীলতার জায়গা থেকে আমরা বোধহয় একটু অনেক পিছিয়ে যাচ্ছি বা থাকছি না কোনোভাবে। তো আমি সকল দর্শকদেরকে যারা এই অনুষ্ঠান দেখছেন বা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলতে চাই যে আমরা যেন পারস্পরিক জায়গা থেকে নিজের ক্ষেত্রে একটু সহনশীল হই, বা আরেকজনের ক্ষেত্রে আমি যদি আরেকজনের ক্ষেত্রে সহনশীল হই, তাহলে দেখা যাবে যে আমার আশেপাশের মানুষজনও হয়তো আমার জন্য সহনশীল হবে। তাহলে বোধহয় হিংসা বা বিদ্বেষ বা যত হত্যা, দুঃখ, ধর্ষণ আমরা প্রতিনিয়ত দেখছি একটু হলেও হয়তো কমবে। যার যার জায়গা থেকে যদি এইটুকু কন্ট্রিবিউট করা যায়। ঈদ মোবারক। আমিও তাই বলবো আসলে, যে ঈদ মানে তো আনন্দ, সেই আনন্দটাকে নিজের ভেতরে না রেখে দিয়ে আনন্দটাকে ছড়িয়ে দিন, ভালোবাসাটাকে ছড়িয়ে দিন। ভালোবাসা কোনো খারাপ কিছু না, ভালোবাসা সবসময় আমরা একই রকম ভাবে ভালোবাসাটা বুঝি না। ভালোবাসা এটা একটা সার্বজনীন বিষয়, এটা আত্মা থেকে হয়। এই আত্মার আনন্দে সবাই আনন্দিত হন এবং ঈদ উদযাপন করুন। সবাই একটা নতুন এক ধরনের প্র্যাকটিসে আমরা একটু ঢুকি সবাই, সেটা হলো এই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং হৃদ্যতা। এটা যেন আবার শুরু হয় এবং আবার যেন এই চর্চাটা সকলের সাথে সকলের তৈরি হয়। ভালো থাকবেন। দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকে ডিবিসি নিউজের ঈদ স্পেশাল বিশেষ আয়োজন চতুরঙ্গ, পাওয়ার্ড বাই প্যারাগন। পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি নুসরাত সেলিম। দর্শক, দেখা হবে আবারও, থাকুন সবসময় ডিবিসি নিউজের সাথে।